রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো খুব ভোর ভোর উঠেছি জানো তো এমনি বৃহস্পতিবার বেশি কাজ থাকে। তো তোমাদের দাদা ভাই আর মেয়ে চলে গেছে মর্নিং ওয়াকে রোজকার মতো। আর আমি এদিকে ঘুম থেকে উঠেই বুঝতেই পারছো যে আজকে ফ্রেশও হয়নি। তো প্রথমেই না আনাজটা কেটে নিচ্ছি। তো ওরা আসার আগে আমাকে রান্নাটা শেষ করতে হবে। তো এদিকে সবজির মধ্যে একটা বড় পেঁপে ছিল আর আলু নিয়েছি। তো পেঁপে আলু তরকারি বানাবো। তো সেজন্য আর কি ফ্রেশ হতে যাওয়ার আগে এই সবজিটা সেদ্ধ করতে দিয়ে তারপর যাব। তো মা ওখানে চা বানায়। তো দেখো এদিকে সবজিটা কাটা হয়ে গেছে আর সেদ্ধও করে নিয়েছি জানো তো। তো এদিকে মা বললাম না চা বানায়, তো তখন দুটো সিটি পড়ার পর মা গ্যাসটা অফ ওভেনটা অফ করে দেয়। তো এদিকে কালকে রাতে ভিজিয়ে রাখা জিরেটা সকালবেলা একটু ফুটিয়ে নিচ্ছি। তারপর এদিকে দুটো টমেটো কেটে নিয়েছিলাম। তো টমেটোর মধ্যে আর কি আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা না ফেরে, কাঁচা লঙ্কা ফেরে না ওই পেঁপে আলুর সঙ্গেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। সেজন্য রান্নার মধ্যে আলাদা করে আমি শুকনো লঙ্কা দিইনি। তো এই গরমের মধ্যে না শুকনো লঙ্কাটা খুব একটা ভালো না। আর একটু কালারের জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো সব রকম মশলা নুন, হলুদ, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো সব রকম মশলা ভালো করে কষিয়ে নিয়ে এদিকে সেদ্ধ করে রাখা পেঁপেটা আর আলুটা দিয়ে দিলাম। তো পেঁপেটা কি বলো তো বাড়িতে দুদিন ছিল, তোমার দাদাভাই না এখন বাজার গেলেই প্রায়শই পেঁপে নিয়ে আসে। তো একদিন রান্না করেছিলাম, তো এটা না রাঁধতে দুদিন দেরি হয়েছিল বলে একটু ওই হয়তো একটু পাক ধরে গিয়েছিল, ওই আড়াকলের মতো বলে না, তো সেটা হয়ে গিয়েছিল। তো শক্তই ছিল। তো কেটে আর সেদ্ধ করে নিলাম হালকা করে। তারপর ভালো করে ফুটে যাওয়ার পর একটু আলুর দম মশলা দিয়ে দিলাম। তারপর না নামানোর আগে 1 চামচ ঘিও দিয়েছিলাম। তো পেঁপের তরকারিতে ঘি দিলে না বেশ টেস্ট হয় জানো তো। তারপর এই যে একদম জিরে জলটা দুটো গ্লাসের মধ্যে ছেঁকে দিলাম এবং কালকে রাতে যে ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও বার করে নিয়ে চলে এলাম। তো ওরা ফ্রেশ হয়ে নিল, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। ওই তরকারি বানিয়েছিলাম, তোমাদের দাদাভাই সকালে তরকারি দিয়েই মুড়ি খেয়ে আর কি বাজার যাবে। আর এদিকে বাজার যাওয়ার জন্য জামা প্যান্ট, ঘড়ি, চশমা এবং একটা বড় রুমাল, এছাড়া মাস্ক সব রকম দিয়ে ঠিক করে রেখে দিলাম আর কি। তো যখন কাজের মধ্যে থাকবো তখন তোমাদের দাদাভাইয়ের বাজার যাওয়ার সময় হলো না, তখন আর সময় পাবো না। তারপরে এই প্রচণ্ড গরমে রোদে বাজারে তখন যেতে হলে সকালবেলা এখন ওই ঠান্ডা জলের ফ্লাক্সেতে গ্লুকন্ডি গুলে দিই। তো কী বলো তো, কিংবা নুন চিনির জলও করে দিই। তাহলে এটা খেলে না অতটা ধরো বাইরে গেলে সব সময় তো পানীয় জল সাথে থাকে না, কিনতে হয়। তো সাথে দিয়ে দিলে সুবিধা হয়, আর যখন মন তখন খেতে পায়। তো সেই জন্য আর কি সব ঠিক করে দিয়ে এরপর মোচামুচির কাজটা করব, তার আগে ঝাঁটপাটটা দিয়ে নিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বাসি কাজে হাত দিতে পাইনি। তো সকালবেলায় উঠি আগে ওই দেখলে তরকারিটা কাটলাম, কেটে বানিয়ে তারপর ব্রেকফাস্ট শেষ করে তারপর তোমাদের দাদা ভাইয়ের ওই যে বাজার যাওয়ার সাজ সরঞ্জাম সব করে নিয়ে তারপর এই যে বাসি কাজে হাত দিয়েছি। তো আজ তো এমনিতেই বৃহস্পতিবার, সব চারিদিকে ধোয়াধুয়ি, মোছামুছি, পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তো করতেই হয়। তো কী বলো তো, ছেলে যতক্ষণ ঘুমায় ততক্ষণই, আর এই প্রচণ্ড গরমের জন্য না ছেলে রাতে একদম ঘুমাতে চাইছে না। তো সেজন্য সকালের দিকে বেশ অনেকক্ষণ ঘুমায়। তো আজকে মোটামুটি ওই 7টা 15-20 পর্যন্ত ঘুমিয়েছিল। আর আমি তো ধরো 5টার আগে উঠে পড়ি। তো ততক্ষণ পর্যন্ত আমার অনেক কাজই হয়ে যায়। তো মোটামুটি সব রুমগুলো ঝাঁটপাট দিয়ে নিয়ে এরপর মোছামুছির কাজটা আরম্ভ করেছি। তো একদম খাটের নিচ থেকে বাইরে পর্যন্ত। তো এমনি প্রতিদিনই খাটের নিচগুলো মুছে নিই, কেন বলো তো, না হলে না ধুলো বসে। আর আমার ছেলের খেলনা বা এমনি ছেলে খেলতে খেলতে হয়তো খাটের নিচে ঢুকলে তাহলে পরিষ্কার থাকে। তো যাই হোক পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই না কালকে একটা মোছার স্ট্যান্ড এনেছে। তো এটা এখনও ভালো আছে, নষ্ট হয়নি। তো এটা যতক্ষণ যতদিন চলে ততদিন এটাকেই ব্যবহার করি। তারপর যেটা নতুন এনেছে তো সেটা ব্যবহার করব। তো সেটা তোমাদের অবশ্যই দেখাবো আমি। তো বেশ ভালো কোয়ালিটি জানো তো। তো যাই হোক, দেওর কিন্তু এখনও ঘুম থেকে উঠেছে বলতে এই রুমেই শুয়েছিল। তো আমি বললাম ছেলে যেহেতু রুমে একা ঘুমাচ্ছে, তাই দেওরকে বললাম ছেলের কাছে শুতে। তো
তো যেহেতু দেওর উঠে চলে গেল, তো সেই জন্য এই রুমের বিছানাটা আমি না গুছিয়ে নিচ্ছি। তো কালকে কী হয়েছে জানো তো, তো এই রুমের বিছানাটা গোছাতে গোছাতে না এই রুমের যে ভেন্টিলেটার আছে সেখানে না বোলদার চাক করেছে। তো বিছানা ঝাড়তে ঝাড়তে অত খেয়াল করিনি, তো হাতেতে না একটা বোলদা কামড়ে ধরেছিল। তো সেজন্য আজকেও না ভয়ে ভয়েই না ওই বিছানাটা গোছালাম। তো এই রুমে ঢুকতেই না ভয় লাগছে। তো কী বলবো, ছোটো ছেলের বাড়ি, তো ছেলে তো প্রায়শই এই রুমটার মধ্যে আসে, আর বোলদা কামড়ালে এত জ্বলন কি বলবে। তো যাই হোক, ওলটাটার রস দিয়ে আমার যন্ত্রণাটাও কমলো আর ফুলোটাও অনেকটা কমলো জানো তো। তো যাই হোক, সকালবেলায় কাজ করতে তো খুব অসুবিধা হচ্ছিলো হাতটায়। তো এই রুমটা পরিষ্কার করে মুছে দিলাম। তো তারপর তোমাদের দাদাভাই বাজার বেরিয়ে চলে গেল রেডি হয়ে, আর আমি এদিকে সিঁড়িটা মুছছি। তো সিঁড়িটা আপাতত মুছলেই মোছামুছির কাজটা হয়ে যাবে। তো কী বলো তো, সিঁড়িটা তো আর স্ট্যান্ডে করে মোছা যায় না, তো সেই জন্যই এই যে বালতির মধ্যে সার্ফের জল নিয়ে ভালো করে মুছে দিলাম। আর সিঁড়িটা না সপ্তাহে একদিনই মুছি, তো সময় পাই না জানো তো। তো ইচ্ছা থাকলেও উপায় নেই, তো আরও কাজ থাকে। তো এদিকে তোমাদের দাদাভাই যে জামা কাপড়গুলো ছেড়ে গেছে, তো সেগুলো একদম বাথরুমের মধ্যেই রেখে দিলাম। তো ভাবলাম যে ছেলে যেহেতু ঘুমাচ্ছে, তো সকাল সকাল উঠে না স্নানটা সেরে মানে কাজ সারা হয়ে গেলে আর কি স্নানটা সেরে নেব। তো হলো না, যাই হোক কী করা যাবে, তা করতে করতে ছেলে ঘুম থেকে উঠে পড়লো। তো একবারে যখন সার্ফের জলটা করেছি, ভাবলাম টেবিলটাও একবারে পরিষ্কার করে মুছে দিই। তো তারপর এই যে রুমের সামনেটা, মানে পাকা বাড়ির সামনেটা এভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। তো আজকে তো পুরো উঠানটা, তুলসী মন্দির, একদম রাস্তা থেকে সব ধুয়ে পরিষ্কার করে দিই জানো তো। তো একদম মানে যতটা পর্যন্ত আর কি উঠানটা আছে সবটাই ধুয়ে দেব। তো এদিকে তুলসী মন্দির থেকেই আরম্ভ করলাম। তো এখানটা আলপনা দেওয়া হয়, আর কদিন তো বৃষ্টি হয়নি, সেজন্য না উঠোনটা শুকনো মতোই আছে। আর বৃষ্টি হলে না উঠোনটা ধুই না, ভিজে মতোই থাকে, শ্যাওলা মতন হয়ে যায়, তো সেজন্য আর ধুই না। আর আমার ছেলে তো সারাদিন বলতে পারো এই উঠোনের মধ্যেই খেলা করে। তারপর এদিকে সকালের কাপড়গুলো সব কেচে নিয়েছি, আর ছেলের কিছু জামা প্যান্টও ছিল। তো এই গরমের জন্য না ছেলেকে সারাদিন বলতে পারো বাড়িতে খালি গা করেই রেখে দিচ্ছি। তো এত প্রচণ্ড গরমে ওই ছেলের জামাগুলো না সব ভিজে যায় জানো তো। তো ওই ঘেমে, ওই ভিজে জামার যে ঘেমে যে ভিজে যায়, সেটা গায়ে বসলে না সর্দি করে যাচ্ছে। তো সেজন্য শুধু একটা প্যান্ট পরিয়ে রেখে দিই। তো রাতে আমি এই শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরে নিই। তো প্রচণ্ড গরমে না শাড়ি পরে প্রচুর কষ্ট হয় জানো তো। তো আগে শ্বশুরবাড়িতে ওই কষ্ট করেই থাকতে হতো, তো ছেলে হওয়ার পর থেকে আমি নাইটি পরছি। তার আগে 10 বছর বলতে পারো আমি এই প্রচণ্ড গরমে একইভাবে শাড়ি পরে থাকতাম। তো কি বলো তো, অভ্যাস হয়ে গেলে না আর থাকা যায় না। তো এদিকে ছেলে সে উঠে পড়ার পর রুমে আর আসা হয়নি জানো তো। তো বিছানাটায় গুছিয়ে আর পাখাটা একটু মুছে দিলাম। তো ওই ব্যাটারির পাখাটা না কারেন্টেও চলে জানো তো। তো ওটা অনেকটা উপকার হয় আমাদের, কারেন্ট চলে গেলেও ওটা পাওয়া যায়। আর কি বলো তো, প্রচণ্ড গরমে যখন ছেলে ঘুমাতে চায় না, তখন একবার ছেলেকে দিয়ে দিলে মানে পায়ে ঠান্ডা পাখার হাওয়াটাতে না ছেলে ঘুমিয়ে যায়। তো এদিকে মোটামুটি বিছানাটা ঝেড়ে দিয়েছি, বাড়ির কাজ মোটামুটি শেষ। তো এদিকে গোয়ালে এসে গরুগুলোকে স্নান করিয়ে খেতে দিয়ে, এদিকে কী বলো তো, এখানে নিচেতে তো গরুগুলো বাঁধা থাকে, তো এখানটা পরিষ্কার করতে হয়। তো মোটামুটি ওই জেঠু ওই বাগান থেকে লতা পাতা এনেছিল, তো সেগুলো খেয়েছে, চারিদিকে ছড়িয়েছে, তো সেগুলো পরিষ্কার করতে হবে। তো তারপর গোবরগুলো সরিয়ে দিয়ে এরপর ঝাঁট দেব। তো ওই যে বললাম গরুদের স্নান করিয়েছিলাম, তো পাইপটা মেলাই ছিল। আর এখন কি বলো তো, বাড়িতে মোটরটা অন করা হয়েছে, তো সেই জন্য মাকে বাড়িতে পাঠিয়ে দিলাম। তো একটা ছোট ট্যাঙ্কি আছে এবং জলের বোতলগুলো তাহলে মা ভরে রাখতে পারবে। তারপর কি বলো তো, মায়ের তো এখন বয়স হয়েছে, এখন না মা খুব একটা পারে না, তো সেই জন্য বললাম বাড়ি চলে যেতে। আর আমি এদিকে এখানে যে নিচের দিকে অংশটা আছে আর কি, গরুগুলো বাঁধা ছিল, সেখানটা এবার ঝাঁটপাট দিয়ে যাব, তাহলে এখানটা পরিষ্কার থাকবে। আর এখানটা কি বলো তো, সকাল মানে কি ভোর হতে না হতে এখানটা রোদ উঠে যায়, কেন এটা পূব দুয়ারি গোয়াল তো। তো সূর্য ওঠা মাত্রই এখানটা রোদ চলে আসে। তো কি বলো তো, রোদেতে খুব অসুবিধা হয় জানো তো। আর এই প্রচণ্ড রোদে কাজ করতে এত অসুবিধা হয়, তো সেজন্য ভাবি ভোর ভোর উঠে কাজ সেরে নেব, কিন্তু এই কাজগুলো তো আর ভোর ভোর উঠে হয় না। তো যাই হোক, এখানটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে, এত গরম করছিল আমাকে, তো ঝাঁট দিয়ে একদম পুরো চলে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান টান সেরে নিয়ে তারপর যেন একটু ঠান্ডা হলাম।
তো এদিকে ঠাকুর ঘরে গোপাল সোনাদের এখন আমি স্নান দিয়ে দিচ্ছি। আর ভাবছি মানে প্রতিদিনই গোপাল সোনাদের না স্নান দিয়ে কী করি বলো তো, আর জামা পরাচ্ছি না, কেননা আমার ছোট্ট গোপাল যেমন এখন ঘেমে যাচ্ছে, তো গরমে সেই জন্য বড় গোপালদেরও তো জামা পরে কষ্ট হবে, তো সেই জন্যই আর কি ওই স্নান দিয়ে একটা করে প্যান্ট পরিয়ে দিই। তো এদিকে গাছের রজনীগন্ধা ফুল তুলে সুন্দর করে একটা মালা গেঁথে গোপাল সোনাকে সাজিয়ে দিলাম। আর এই যে আমার মেয়ের বায়না ওলপুর খাবে, তো তোমাদের দাদাভাই মর্নিং ওয়াকে গিয়েই অনেকগুলো ওলপুর এনেছিল, তো সেই ওলপুরগুলো এখন ছাড়াচ্ছি। তো এটা রান্না যেমন তেমন, খেতে তো খুবই সুন্দর হয়, কিন্তু এই ছাড়ানোটা না খুব কষ্টকর জানো তো। এই আঠা মানে ওলের আঠা এত হাত কুটকুট করে, তো কাটার আগে তো ভালো করে হাতে তেল মেখে নিতে হয়েছে। তো ঝাঁক করে মানে কেটে সাবধানে কেটে ওলপুরটা মানে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে ছেলের জন্য আজকে বানাচ্ছিলাম কুমড়ো ভাজা। তো ভাবছিলাম আজকে বৃহস্পতিবার মাছটা দেবো না, কিন্তু মা না মাছটা মানে একটা মাগুর মাছ মেরে দিয়েছিল, তো ভাবলাম তাহলে ভেজেই দিই। তো এদিকে ওদিকে ছোটো কড়াইয়ের মধ্যে মাগুর মাছটা ভাজতে দিয়েছি, আর এদিকে ওলপুরটা বসিয়েছি। তো ওলপুর রান্নার জন্য না মানে ওলটাটা রান্নার জন্য ওই হালকা করে সর্ষে বাটা আর লঙ্কা বাটা লাগে, তো ওটা দিয়ে দিলাম। তারপর একে একে নুন আর হলুদ দিয়ে দিলাম। তো ভালো করে একটু ভাজা হয়ে গেলে, তো সর্ষেটা তো বেশি ভাজা যাবে না, নাহলে তিতো হয়ে যাবে, তো সেই জন্য হালকা করে নাড়াচাড়া করে দিলাম। তারপর কি বলো তো, ওলপুরটা থেকে না একটু জল বেরোবে, আর এটার খুব একটা ঝোল ঝোল রান্না করে না, হালকা একটু ঝোল ঝোল থাকলেই হয়ে যায়। তারপর নামানোর আগে একটা গোটা বড় কাগজি লেবু দিয়ে দিচ্ছি। তো এটা কাগজি লেবু দিলে না বেশ খেতে স্বাদ হয় আর টকটক মতো লাগে, এবং নামাবার আগে ওই একটু সামান্য কাঁচা তেল ছড়িয়ে দিতে হয়, তাহলে না এটা খুব সুন্দর টেস্ট হয়। তো তোমরাও কখনো বাড়িতে এই ওলনাটা রান্না করে দেখো, তো খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো যাই হোক, আমার কিন্তু এখন ওলনাটা রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। তো আগের ব্লগে দিদিভাইদের কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো আগের ব্লগে রিয়া অধিকারী দিদিভাই কমেন্ট করেছে এবং ঝুমা অধিকারী দিদিভাই কমেন্ট করেছে। তো আজকের মতো এই পর্যন্তই। রাধে রাধে।